সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা তোমাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো আমার ছিল লেনদেন ছিল একটা, তারপরে হিসাবের ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের যে অধ্যায়টা নিতে যাচ্ছি সেই অধ্যায়টা অলরেডি তোমাদের আমি দেখাই দিয়েছি। যে অধ্যায়টা নেব সেই অধ্যায়টার নাম হলো জাবেদা। তো শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে জাবেদাটা কি। আসলে জাবেদা সম্পর্কে আমরা যেটা জানি সেটা হলো প্রত্যেক দিন তো ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংগঠিত হয়, এটা তোমরা সবাইও জানো। তো এই লেনদেনগুলো কিন্তু তারিখের ক্রম অনুযায়ী সঠিকভাবে লিপিবদ্ধ করতে হয়। যদি সঠিকভাবে লিপিবদ্ধ না করা হয় তাহলে কিন্তু সেটা হিসাব কার্যে ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমাদের যে লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে, শুধু সঠিকভাবে লিপিবদ্ধ করলেই হবে না, তারিখের ক্রম অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে। তা নাহলে একটি লেনদেন যদি হারিয়ে যায় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে বলা ভুল হবে। এই জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যেকটা লেনদেন সঠিক এবং সুশৃঙ্খলভাবে তারিখের ক্রম অনুযায়ী হিসাবভুক্ত করতে হয়। তো এই তারিখের ক্রম অনুযায়ী সঠিকভাবে শ্রেণীবদ্ধভাবে যদি হিসাব করতে হয় তাহলে সেটা জাবেদার মাধ্যমে হিসাব করতে হয়। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কম বেশি জাবেদার সম্পর্কে একটু ধারণা পেলে। আসলে আমরা জানি জাবেদাকে মূলত প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদা সম্পর্কে তোমরা কম বেশি জানো যে বিশেষ জাবেদা হলো ক্রয় জাবেদা আছে, বিক্রয় জাবেদা আছে, ক্রয় ফেরত জাবেদা আছে, বিক্রয় ফেরত জাবেদা আছে, নগদ প্রাপ্তি জাবেদা আছে, নগদ প্রদান জাবেদা আছে। তদ্রূপ প্রকৃত জাবেদাও কিন্তু এরকম 5 ভাগে ভাগ করা হয়। সেটা আছে সমাপনী জাবেদা আছে, সংশোধনী জাবেদা আছে, প্রারম্ভিক জাবেদা আছে, সমাপনী দাখিলা আছে এবং অন্যান্য জাবেদা বলে একটা জাবেদা আছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের জাবেদা সম্পর্কে দুইটা ধারণা দিলাম, যে সেটা হলো জাবেদাকে মূলত প্রধানত কয় ভাগে ভাগ করা হয় এবং এই ভাগগুলো কি কি এ সম্পর্কে মোটামুটি জানলে আসলে আমি আজ যে চ্যাপ্টারটা আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সাধারণ জাবেদা কীভাবে লিপিবদ্ধ করতে হয় সেই লিপিবদ্ধকরণ পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে আমি কম বেশি ধারণা দেব। এখন এর আগে আমরা হিসাব সম্পর্কে দেখেছি যে আমাদের হিসাবে কিন্তু বলা হয়েছে যে 5 প্রকার আমাদের হিসাবের মূলত হিসাবের উপাদান হলো 5টা। সেটা হলো আয়, ব্যয়, দায়, সম্পদ এবং মালিকানা সত্ত্ব। যদি কিনা আমরা জাবেদা করি তাহলে অবশ্যই আমরা এই 5 প্রকার হিসাবের সাহায্যেই কিন্তু জাবেদা করব। যে একটি জাবেদা আমরা জানি যে 2টা হিসাবের মাধ্যমে একটি জাবেদা হয়। যে 2টা হিসাব আমরা জাবেদা লিপিবদ্ধ করব সেই 2টা হিসাব অবশ্যই একটি পক্ষ ডেবিট এবং আরেকটি পক্ষ ক্রেডিটের মাধ্যমে আমরা জাবেদাকে লিপিবদ্ধ করতে পারি। তো এখানে কথা হলো যে ডেবিট এবং ক্রেডিট আমাদের খেয়াল করতে হবে যখন জাবেদা করব। ডেবিট এবং ক্রেডিট অবশ্যই এই 2টা হিসাব কিন্তু আলাদা আলাদা হিসাব হতে হবে, এটা একটা জাবেদার বৈশিষ্ট্য। অর্থাৎ একই হিসাব দ্বারা আমি 2টা হিসাব ডেবিট এবং ক্রেডিট করতে পারবো না। যেমন আমি যদি বলি ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে আমার জাবেদাটা হয় কি ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে তোমরা বলতে পারো যে স্যার ব্যাংক হিসাব ডেবিট হলো, আমি যদি ব্যাংক হিসাবই ক্রেডিট দিই তাহলে কি জাবেদা হবে না? না, আসলে জাবেদা হবে না। এর কারণ হলো জাবেদার শর্তেই আছে যে জাবেদা যদি হতে হয় তাহলে জাবেদার যে 2টা হিসাব অবশ্যই 2টা হিসাব হবে ব্যক্তি এবং স্বতন্ত্র, অর্থাৎ একটি হিসাব আরেকটি হিসাবের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই কারণে কিন্তু আমাদের জাবেদার যে 2টা হিসাবভুক্ত করব, এই 2টা হিসাব অবশ্যই আমাদের একটি পক্ষ ডেবিট হবে এবং আরেকটি পক্ষ ক্রেডিট হবে, এবং ডেবিট এবং ক্রেডিট এই 2টা পক্ষ অবশ্যই আলাদা আলাদা হিসাবে হিসাবভুক্ত করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হলো সাধারণ জাবেদা কীভাবে লিপিবদ্ধ করতে হয়। তো তোমাদের সাধারণ জাবেদা লিপিবদ্ধকরণের জন্য তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ে জাবেদা অধ্যায় 62 পৃষ্ঠায় বেশ কিছু নিয়মকানুন দেওয়া আছে। সেই নিয়মকানুনগুলোর আলোকে আমি তোমাদেরকে এগুলো কিছুটা সমাধান করার চেষ্টা করব। যে নিয়মকানুনগুলো তো দেওয়া আছে, যে নিয়মকানুনগুলোর দেওয়া থাকলেও তোমরা তো আসলে নিয়মকানুনগুলো সঠিকভাবে বুঝতে নাও পারো। এই জন্য আমি আজকে ঠিক করেছি তোমাদের এই সাধারণ জাবেদার যে নিয়মের যে জাবেদাগুলো আছে এই নিয়মের জাবেদাগুলো আমি সুন্দর করে তোমাদেরকে বুঝাই দেব এবং একটি একটি করে আমি বোর্ডে উপস্থাপন করব। তো যাই হোক, প্রথমে সাধারণ জাবেদা 62 পৃষ্ঠায় যেটা দেওয়া আছে সেটা হলো পণ্য, মাল বা চেক প্রভৃতি নামে কোনো হিসাব হয় না। আমাদের হিসাব বিজ্ঞানে জাবেদের এটা রুলস, পণ্য, মাল, চেক এর নামে কোনো হিসাব হয় না। পণ্য বা মাল এর পরিবর্তে আমাদের হিসাব করতে হয় ক্রয় হিসাব। যদি পণ্য মাল ক্রয় করি তাহলে ক্রয় হিসাব ডেবিট হয়, যদি বিক্রয় করি বিক্রয় হিসাব ক্রেডিট হয়। এবং চেকের নামে কোনো হিসাব হয় না,
চেক যদি পাওয়া যায় তাহলে ব্যাংকে টাকা বাড়ে, সেই হিসাবে ব্যাংক হিসাব ডেবিট করা হয়। এবং চেক যদি কাউকে প্রদান করি তা ব্যাংকে অর্থ কমে, এজন্য ব্যাংক হিসাব করা হয় ক্রেডিট। আবার চেকের নামে কখনো কখনো নগদান হিসাবে হিসাবভুক্ত করা হয়। তবে সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা জানি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু চেকের মাধ্যমে অনেক লেনদেন সংগঠিত হতে পারে। তো চেকের মাধ্যমে যদি অনেক লেনদেন সংগঠিত হয় তাহলে কখনো কখনো দেখা যায় যে চেকগুলো আমি কিন্তু ব্যাংকে আমার জমা নাও হইতে পারে, আমার ক্যাশে থাকতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জানতে হবে যে আসলে চেক প্রধানত কত প্রকার, তাহলে এটা আমাদের এই কনসেপশনটা আমাদের ক্লিয়ার হবে। তাহলে আমি দেখব যে চেক প্রধানত কত প্রকার। চেক আসলে প্রধানত 3 প্রকার, একটা হলো বাহক চেক, হুকুম চেক, আর একটা হলো দাগ কাটা চেক। এখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু যেহেতু একটা নিরাপত্তার ব্যাপার থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব থাকে, এই জন্য সবচেয়ে নিরাপদ হিসাবে আমরা দাগ কাটা চেককে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এখন প্রশ্ন হলো, বাহক চেক আর হুকুম চেক কি গুরুত্বহীন? নেভার, গুরুত্বহীন নয়। বাহক চেক এবং হুকুম চেক দুইটা চেকই গুরুত্বপূর্ণ, তথাপিও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চেক হলো দাগ কাটা চেক। কেননা দাগ কাটা চেক যার নামে দেওয়া হয় তা সে ব্যক্তি বাদে অন্য কোনো ব্যক্তি এই দাগ কাটা চেকের অর্থ উত্তোলন করতে পারে না। এই জন্য দাগ কাটা চেককে অধিক মানে ভালো নিরাপত্তার ক্ষেত্রে অনেক ভালো চেক বলে মনে করা হয়, এবং ব্যবসা প্রতিষ্ঠানে দাগ কাটা চেকই সচরাচর ব্যবহার করা হয়। যদি কিনা কখনো বাহক চেক বা হুকুম চেক কাউকে হস্তান্তর করা হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যাংক হিসাবের পরিবর্তে নগদান হিসাবে হিসাবভুক্ত করতে পারি। কেননা বাহক চেক এবং হুকুম চেক যে কোনো ব্যক্তির নামে হতে পারে। একজন ব্যক্তি চেক পাইলো, সে চেক পেয়ে যদি নিজে ব্যাংকে না যেয়ে আর একজনের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চায়, সে কিন্তু সেটা পারে। এই জন্য বাহক চেক বা হুকুম চেককে সচরাচর ক্যাশ হিসেবে গণ্য করা যায়, কিন্তু দাগ কাটা চেককে কিন্তু কখনো ক্যাশ হিসেবে গণ্য করা যায় না, যেটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন করার ক্ষেত্রে অধিকাংশ সময় দাগ কাটা চেকেরই বিনিময় হয়ে থাকে। এই জন্য ব্যাংকের নামে আমরা সচরাচর দুইটা হিসাব পাবো, যে চেক পাওয়া গেল, চেকের নামে চেক যদি পাই তাহলে ব্যাংক হিসাব ডেবিট করব, আর চেক যদি প্রদান করি তাহলে ব্যাংক হিসাব করব ক্রেডিট। এখন প্রথম আমি তোমাদেরকে যেটা বললাম যে পণ্য মাল, 1 নম্বরে আমি আসি। ক নম্বরে পণ্য মালের নামে কোনো হিসাব হয় না। পণ্য মাল যদি ক্রয় করি তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট হবে। যদি পণ্য মাল বিক্রি করি তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আমি তোমাদেরকে এটা দেখাতে পারি। ক নম্বর, পণ্য যদি ক্রয় করি তাহলে অবশ্যই আমরা ক্রয় হিসাব ডেবিট করব। যদি নগদে হয় তাহলে অবশ্যই নগদান হিসাব করব হলো ক্রেডিট। এখন ক্রয় নগদেও করতে পারি, আবার বাকিতেও করতে পারি, কি ঠিক না? ক্রয় কি সবসময় নগদে হয়? ব্যবসা প্রতিষ্ঠানে তো বাকিতেও হতে পারে না। সেক্ষেত্রে আমরা নগদের পরিবর্তে আমরা এখানে কি করতে পারি? প্রদেয় হিসাব দিতে পারি বা পাওনাদার হিসাব দিতে পারি। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আবার অনেক সময় বিলের মাধ্যমেও হতে পারে। যদি বিলের মাধ্যমে আমরা ক্রয় করি তাহলে প্রদেয় বিল দিতে পারি। আমরা যদি চেকের মাধ্যমে ক্রয় করি তাহলে ব্যাংক হিসাব দেব। অর্থাৎ আমার মূল ফ্যাক্টর হচ্ছে ক্রয় হলো ব্যয়। এখন প্রশ্ন হলো যে আমি নগদে মাল ক্রয় করলাম, সেই কারণে আমি এখানে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট করলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার ক্রয় হিসাব কেন ডেবিট হলো, নগদান হিসাব কেন ক্রেডিট হলো? সেই প্রশ্নের জবাবটা আমি একটু পরে দেব। প্রথমত আমি দেখাচ্ছি যে ক্রয় হিসাব ডেবিট হলো যেহেতু ক্রয় ব্যয়, প্রতিষ্ঠানে ব্যয় বাড়লে কি হয়? ব্যয় বাড়লে হয় ডেবিট। তা ব্যয় ক্রয়ের মাধ্যমে তুমি যত ক্রয় করবা তত তো তোমার ব্যয় বাড়বে। তুমি আজকে পণ্য ক্রয় করছো, কালকে কিছু হলো কাগজ কলম ক্রয় হতে পারে, তারপরের দিন আরও কিছু পণ্য ক্রয় হতে পারে। তুমি পণ্য তো কিনে বা পণ্য কিনে, সবাই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করে বিক্রয়ের জন্য। তো পণ্য কিনে তো কেউ জমা রাখে না যে ওই পণ্যটা আমার থেকে গেল, ওই পণ্যটা আমি আর কিনবো না, এরকম তার না। সবাই পণ্য ক্রয় করে পরবর্তী বিক্রি করার জন্য। আমি পণ্য ক্রয় করছি, এই পণ্য বিক্রি হয়ে যাচ্ছে, আবার পণ্য কিনছি, আবার বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? পণ্য ক্রয় মানেই ধরে নিতে হবে আমার এটা প্রতিষ্ঠানের ব্যয়। তাহলে পণ্য ক্রয় করা হলো, তাহলে ক্রয় হিসাব ডেবিট হলো, ব্যয় বৃদ্ধি পেল। ব্যয় যদি বৃদ্ধি পায় অবশ্যই ডেবিট। যেহেতু আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির যে 5টা উপাদান ছিল, 5টা উপাদানের ভিতরে আমাদের 1 নম্বরে ছিল আয়, 2 নম্বরে ছিল ব্যয়, 3 নম্বরে ছিল
দায়, 4 নম্বরে ছিল সম্পদ, আর 5 নম্বরে ছিল মালিকানা সত্ত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু ভালো করে খেয়াল করো, ক্রয় ক্রয় নিঃসন্দেহে ব্যয়। তো ব্যয়ের ক্ষেত্রে দুটো শর্ত আছে, ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, ব্যয় কমে গেলে হবে ক্রেডিট। তাহলে আমি যখন পণ্য ক্রয় করছি নিঃসন্দেহে আমার ব্যয় হবে, সো ক্রয় হিসাব হলো ডেবিট। যেহেতু আমি ক্রয় করছি নগদে, নগদান হিসাব হলো ক্রেডিট। গেল ক্রয়। এখানে টাকা, এখানে বইতে টাকার অঙ্ক দেওয়া নাই, আমি ডেবিট ক্রেডিট উল্লেখ করে দিচ্ছি, এটাই যথেষ্ট। এখানে ডেবিট পরিমাণ ক্রেডিট পরিমাণ না দিয়ে আমি এখানে তোমাদের একটা জিনিস দেখাতে পারি, সেটা ব্যাখ্যাটা যদি দিতে পারি। আমি তোমাদের যদি ব্যাখ্যা দিই, তার ডেবিটের ব্যাখ্যাটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট হলো, তাহলে ক্রয় হিসাব ডেবিট মানে এখানে হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি। নগদান হিসাব ক্রেডিট হলো কেন? নগদান হিসাবকে কি বলা হয় এটা তোমাদেরকে আগে জানতে হবে। নগদান হিসাবকে বলা হয় প্রতিষ্ঠানের হলো সম্পদ। সম্পদের দুইটা বৈশিষ্ট্য আছে, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, সম্পদ কমে গেলে হবে ক্রেডিট। তাহলে নগদান হিসাব যেহেতু ক্রেডিট হচ্ছে, নগদ অর্থ আমার কাছ থেকে কমে যাচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ সম্পদ কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এর ব্যাখ্যাটা দেব সম্পদ হ্রাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করলে যে নগদে যখন আমি পণ্য ক্রয় করব, তাহলে তার লেনদেনের যে দুইটা হিসাব পাবো আমি, সেই হিসাবটা অবশ্যই ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হলো। তো ক্রয় হিসাব ডেবিট হলো কেন? ক্রয় হিসাব ডেবিট হলো ব্যয় বৃদ্ধির কারণে, এবং নগদান হিসাব ক্রেডিট হলো সম্পদ কমে যায়। এখানে নগদে যদি না কিনি, আমি যদি চেকে কিনি তাহলে কি হবে দেখো, যদি চেকে কিনি তাহলে আর ব্যাংকে টাকা কমবে, কারণ আমি চেকটা আরেকজনকে দিলাম, সে চেকটা কি করবে, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবে। তাহলে ব্যাংকের থেকে যদি টাকা তুলে নিয়ে আসে, তাহলে আমার ব্যাংকের টাকা বাড়বে না কমবে? নিঃসন্দেহে কমবে। তাহলে আমি এখানে তখন ব্যাংক হিসাব ক্রেডিট করব, এখানে ব্যাংক হিসাব ক্রেডিট করলাম। তা ব্যাংক হিসাব কি এটাও আমার জানতে হবে। আসলে ব্যাংক হিসাবও সম্পদ, এই যে সম্পদ, ব্যাংক হিসাব সম্পদ, সম্পদ কমে গেলেই সম্পদ ক্রেডিট হবে এবং সম্পদ বাড়লে হবে সম্পদ ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হলো, এখানে সম্পদ কমে গেল অর্থাৎ সম্পদ হ্রাস পেল। কি ঠিক আছে না শিক্ষার্থী বন্ধুরা? তোমরা অবশ্যই আমার মনে হয় এটা খুব সুন্দর করে বুঝতে পারছো। পরবর্তীতে আমি যেটা দেখাবো সেটা হলো নগদে পণ্য বিক্রি করি তাহলে কেমন হবে সেটাই এবার তোমাদেরকে দেখাই। যদি আমি নগদে পণ্য বিক্রয় করি, তাহলে নগদে যদি পণ্য বিক্রয় করি আমার খেয়াল করতে হবে যে এখানে কোন কোন হিসাব দুটি আসতে পারে লেনদেনের ক্ষেত্রে। তোমরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে নগদে যদি পণ্য বিক্রয় করা হয়, তো নগদ অর্থ আমার প্রতিষ্ঠানে আসবে না চলে যাবে? আমি নগদে বিক্রি করলাম, নিঃসন্দেহে নগদ অর্থ আমার প্রতিষ্ঠানে বাড়বে। তো নগদ অর্থকে সম্পদ বলা হয়। তা সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সম্পদ কী হবে? ডেবিট হবে। এর আগে বললাম সম্পদ বাড়লে ডেবিট হবে। তাহলে সম্পদ যেহেতু আমার বৃদ্ধি পাবে, আমি পণ্য বিক্রি করেছি, নগদ অর্থ আমার প্রতিষ্ঠানে আসবে, সুতরাং সম্পদ বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি এখানে লিখব নগদান হিসাব নগদান হিসাব ডেবিট। এবং বিক্রয়, খেয়াল করো বিক্রয়, ক্রয় ছিল ব্যয়, তাহলে বিক্রয় কী হবে? বিক্রয় হবে আয়। বিক্রয় করলে তো আয় হচ্ছে, আয় মানে কি? নগদ অর্থ পাচ্ছি আমি, এটাই আমার আয়। তাহলে বিক্রয় হিসাব হলো আমার আয়, সুতরাং এখানে আমি বিক্রয় হিসাব ক্রেডিট দিলাম। তাহলে নগদে যদি বিক্রয় করি, নগদান হিসাব ডেবিট হলো, বিক্রয় করছি নগদে, তাহলে তো নগদ অর্থকে বলা হয় প্রতিষ্ঠানের সম্পদ। তাহলে নগদ অর্থ আমার প্রতিষ্ঠানে বৃদ্ধি পেল, তাহলে আমি ব্যাখ্যাটায় কি পাবো? সম্পদ বৃদ্ধি। প্রতিষ্ঠানে কি হলো? সম্পদ বৃদ্ধি পেল নগদ অর্থ আসার কারণে। এবার হলো বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে। বিক্রয় হিসাব ক্রেডিট হবে কেন? আসলে বিক্রয় তো আয়, আয় বৃদ্ধি পেলেই ক্রেডিট হবে, আর আয় হলো কমে গেলে ডেবিট হবে। ব্যয়ের উল্টো হলো আয়, সম্পদের উল্টো হলো দায়।
আর মালিকানা সত্ত্বকে পরোক্ষভাবে দায়ের হিসাবে হিসাবভুক্ত করা হয়। তাহলে সূত্র এখানে মূলত দুইটা, সেটা কি, এই আয়, এই দায় আর এই মালিকানা সত্ত্ব, এই তিনটা নিয়ম কিন্তু একরকম। এই তিনটা হলো নিয়ম একরকম। এই গেলে হবে ক্রেডিট, কমে গেলে হবে ডেবিট। আর এখানে থাকলেও কি, ব্যয় থাকলো আর সম্পদ থাকলো। দেখো ব্যয় আর সম্পদ এই দুটো এক। আমি যদি এখানে ব্যয় একটু লিখে দিই তো সুবিধা হবে। ব্যয়, ব্যয় এবং সম্পদ এদের জন্য নিয়ম কিন্তু একরকম। ব্যয় আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, কমে গেলে ক্রেডিট হবে। আর এদের তিনজনের ক্ষেত্রে এদের উল্টো হলো এইটা, এরা বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, কমে গেলে হবে ডেবিট। তাহলে আমার বিক্রয় হচ্ছে কি, বিক্রয় হলো আয়। তা বিক্রয় যদি আয় হয় তাহলে এই তিনটের ক্ষেত্রে এরা হলো বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে, সরি বৃদ্ধি পেলে ক্রেডিট হচ্ছে, তাহলে বিক্রয় হিসাব আয়। সুতরাং আমার এখানে লিখবো আমি আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি। তাহলে নগদে বিক্রি করলে কি হলো, নগদ হিসাব ডেবিট হলো, সম্পদ বৃদ্ধি পেল, বিক্রয় হিসাব ক্রেডিট হলো। কেন, বিক্রয় হিসাব আয় হচ্ছে প্রতিষ্ঠানের, আয় বৃদ্ধি হচ্ছে, তাই বিক্রয় হিসাব হলো ক্রেডিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই দুইটা যাবে না, আমার মনে হয় আমি পরিষ্কার করে বোঝাইতে পারছি। এখানে ক নম্বরে আর একটা জিনিসও দেওয়া আছে, পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো, যেটা আমি অলরেডি এর আগেই দেখিয়ে দিয়েছি যে পণ্য ক্রয় করে চেক প্রদান করলে কি হয়। আমি চেকের ফাংশনটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, যে চেক প্রদান হলো 3 প্রকার। একটা হলো বাহক চেক, একটা হুকুম চেক, আর একটা হলো দাগ কাটা চেক। ব্যবসা প্রতিষ্ঠানে অধিকাংশ ক্ষেত্রে দাগ কাটা চেকের ব্যবহার হয়, হুকুম চেক এবং বাহক চেকের ব্যবহারটা খুব কম হয়, কারণ এগুলো জালিয়াতি করার সম্ভাবনা থাকে, চুরি হতে পারে। এই জন্য দাগ কাটা চেকের গুরুত্ব অনেক বেশি ধরা হয় ব্যবসা প্রতিষ্ঠানে। তো ব্যবসা প্রতিষ্ঠানে যেহেতু দাগ কাটা চেকের ব্যবহার সবচেয়ে বেশি, এই জন্য আমরা ধরে নিই যে চেক পাওয়া গেলেই সেটা দাগ কাটা চেক। এই জন্য দাগ কাটা চেক, চেক মানে দাগ কাটা চেক। তাহলে চেক যদি প্রতিষ্ঠান পায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, আর চেক যদি প্রতিষ্ঠান প্রদান করে তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে খ নম্বরে বলা আছে, আসলে খ নম্বরে বলা আছে বাকিতে পণ্য ক্রয়। এর আগে আমি তোমাদের ক্রয় দেখাইছি, নগদে দেখাইছি, চেকে দেখাচ্ছি। এবার বলা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় বা বাকিতে পণ্য বিক্রয়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো, আমরা এর আগে দেখলাম নগদে পণ্য ক্রয় করা হলো, তখন আমরা জাবেদা করেছি ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট। নগদ হিসাব ক্রেডিট কেন করলাম, কারণ নগদ অর্থ আমার প্রতিষ্ঠান থেকে কমে যাবে। নগদ অর্থকে বলা হয় সম্পদ। আমরা জানি সম্পদ যদি প্রতিষ্ঠান থেকে কমে যায় তাহলে সম্পদ হিসাব হবে ক্রেডিট, সম্পদ যদি বাড়ে তাহলে সম্পদ হিসাব হবে ডেবিট। এখন যেহেতু বাকিতে ক্রয় করা আছে তাহলে নগদ অর্থ পাইনি, এটাই স্বাভাবিক। নগদ অর্থ পাইনি বলেই তো বাকি নাকি, তাই না? তা যেহেতু নগদ অর্থ পাইনি তাই তার কাছে আমি পাবো অর্থ, ঠিক না? তার কাছে যদি আমি অর্থ পাই তাহলে সে হবে আমার দেনাদার, অর্থাৎ দেনাদার হিসাবও দিতে পারো। আর একটা জিনিসও দিতে পারো, দেনাদার অবলিকে প্রাপ্য হিসাবও দিতে পারো। প্রাপ্য হিসাবও যা, দেনাদার হিসাবও তা। অর্থাৎ নগদের পরিবর্তে তোমরা তখন ব্যবহার করবা কি, প্রাপ্য হিসাব অবলিক দেনাদার হিসাব, যে কোনো একটা ইউজ করলে তোমরা করতে পারো। তাহলে নগদ অর্থের পরিবর্তে যদি বাকিতে পণ্য ক্রয় করা হয়, সেটা আমি তোমাদেরকে এবার দেখাই। যদি বাকিতে পণ্য ক্রয় করা হয় তাহলে ক্রয় হিসাব তো ডেবিট আমার হলো, ক্রয় হিসাব ডেবিট হলো, আর প্রদেয় হিসাব অবলিক পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। আর যদি বাকিতে বিক্রয় হয় তাহলে প্রাপ্য হিসাব অবলিক দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আমি কিন্তু এর আগে তোমাদেরকে এটা বলে দিয়েছি, আমি দুইটাই লিখলাম। বাকিতে পণ্য ক্রয় করা হলো, ক্রয় হলো ব্যয়, সেক্ষেত্রে আমার ব্যাখ্যায় কিন্তু, সেক্ষেত্রে ক্রয় যেহেতু ব্যয়, আমি ব্যাখ্যায় অবশ্যই ব্যয় বৃদ্ধি লিখব। এবং প্রদেয় হিসাব দায়, পাওনাদার বা প্রদেয় হিসাব একই জিনিস, দায়। তাহলে দায় বৃদ্ধি হলে হবে ক্রেডিট, সুতরাং আমার ক্রেডিটই হয়েছে, সুতরাং এটা সমস্যা নাই। তাহলে আমি এখানে কি লিখবো, দায় বৃদ্ধি, দায় বৃদ্ধি। পরেরটা দেখো, প্রাপ্য হিসাব অবলিক দেনাদার হিসাব। তার মানে আমি বাকিতে বিক্রি করেছি, নগদ অর্থ পাইনি। তাহলে নগদ অর্থ যদি না পেয়ে থাকে তাহলে কি হলো, আমার প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলো। তো নগদ অর্থ যেহেতু পাইনি, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলো, তাহলে আমি এখানে লিখবো সম্পদ বৃদ্ধি, সম্পদ
বৃদ্ধি। আর বিক্রয় হিসাব এর আগেই বলেছি বিক্রয় হিসাব আয়, তাই আমি এটা লিখব আয় বৃদ্ধি। বাকিতে পণ্য বিক্রয় করা হলো, নগদ অর্থ পাইলে নগদ অর্থ সম্পদ হতো, নগদ অর্থ না পেয়ে যে অর্থ আমার অর্থ পড়ে আছে সেটাকে বলা হচ্ছে কি দেনাদার। সেই দেনাদারও কিন্তু আমার সম্পদ। দেনাদারের অবলিকে আর একটা শব্দ আছে প্রাপ্য হিসাব, যেটাকেও সম্পদ বলা হয়। সুতরাং সম্পদ আর ব্যয়ের সূত্র একই, সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট। তাহলে প্রাপ্য হিসাব অবলিক দেনাদার হিসাব ডেবিট হলো। তোমরা বলতে পারো যে স্যার প্রাপ্য হিসাব দেনাদার হিসাব বাড়লো কী করে? বাড়লো তো এই কারণেই, ব্যবসা প্রতিষ্ঠানে তো সবসময় নগদ অর্থে ব্যবসা হয় না, বাকিতে ব্যবসা হয়। আমি কয়ের নিকট বাকিতে পণ্য বিক্রি করলাম, ক্ষয়ের নিকট নগদে পণ্য বিক্রি করলাম, আবার গয়ের নিকট চেকে পণ্য বিক্রয় করলাম, ঘয়ের নিকট বাকিতে পণ্য বিক্রয় করলাম, উঙ্গের নিকট আবার দেখা যাচ্ছে কিছু বাকিতে পণ্য বিক্রয় করলাম। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে তো একজনকে নিয়ে না, ব্যবসা প্রতিষ্ঠানে তো অসংখ্য খরিদ্দার থাকে না? তা আমি খরিদ্দাররা সবসময় যে নগদে ক্রয় করে বিক্রয় করে এরকম কিন্তু না। আসলে কখনো কখনো দোকানদার আর খরিদ্দারের ভিতরে যে সম্পর্কের উপরে নির্ভর করে লেনদেনটা। কোনো কোনো দোকান আছে নগদেই পণ্য ক্রয় বিক্রয় করে, সেখানে কোনো বাকির লেনদেন চলে না। আবার কিছু কিছু দোকান আছে নগদও চলে বাকিও চলে। তা সেক্ষেত্রে আমার হিসাবটা সঠিকভাবে হিসাব রাখতে হবে। যদি সঠিকভাবে হিসাব না রাখি তাহলে ওই ব্যক্তির সাথে দোকানদারের কিন্তু একটা ঝামেলা তৈরি হবে। এই জন্যই মূলত কিন্তু আমার লেনদেনগুলো সঠিকভাবে তারিখের ক্রম অনুযায়ী হিসাবভুক্ত করার জন্যই জাবেদার বিশেষ গুরুত্ব রয়েছে। তো যাই হোক, তাহলে আমার প্রাপ্য হিসাবের ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম। দেখা গেল আমি বাকিতে 10 জনের কাছে বিক্রি করেছি, তাহলে কি বাকি যখনই বিক্রি করব তখনই তো আমার সম্পদ বাড়বে। আমি কয়ের নিকট বিক্রি করলাম, আমার কিছু টাকা পড়ে থাকলো, এটা আবার বাড়লো। আবার ক্ষয়ের কাছে যখন বাকি বিক্রি করছি তখন আরও বেড়ে গেল। গয়ের নিকট যখন বাকিতে বিক্রি করছি তখন আরও বেড়ে গেল। ঘয়ের নিকট যখন বাকিতে বিক্রি করছি তখন সম্পদ আরও বেড়ে গেল। তার মানে আমার অর্থ যখন লোকের কাছে থাকছে, লোকেরা যখন দেনা থাকছে আমার কাছে, তাহলে তারা হচ্ছে আমার প্রতিষ্ঠানের দেনাদার। এবং আমার প্রাপ্য অর্থের কারণে প্রাপ্য হিসাব অবলিক দেনাদার হিসাব একই অর্থে ব্যবহার করা হয়। ঠিক তেমনি ক্রয় হিসাবের ক্ষেত্রে আমি দিনা থাকছি। ক্রয় হিসাবের ক্ষেত্রে কি হলো, আমি দিনা থাকছি, আমার দায় তৈরি হচ্ছে। তা আমার দায়কে বলা হয় পাওনাদার হিসাব, অর্থাৎ লোকেরা তখন আমার কাছে পাবে, এই জন্যই পাওনাদার হিসাব বলা হয়। পাওনাদার আর অবলিকে কি বলা হয়, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব হলো আমার প্রদান করতে হবে, আমার বাকি রয়েছে, সেটাই হলো আমার প্রদেয় হিসাব। তাহলে ক্রয় সংক্রান্ত দফাটা কিন্তু আমি তোমাদেরকে, ক্রয় আর বিক্রয় সংক্রান্ত দফাটা আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম। বাকিতে পণ্য ক্রয় বিক্রয় এটা তোমাদের গ নম্বর পর্যন্ত আমি ক্লিয়ার করলাম একবারে। তারপরে ঘ নম্বরে আছে পণ্য ফেরতের ক্ষেত্রে। পণ্য ফেরত কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে আন্তঃফেরত আর একটা হলো বহিঃফেরত। তা আন্তঃফেরত আর বহিঃফেরত কি? আসলে একটা হলো নিজের কাছে ফেরত আসা, আর একটা হলো আমি যখন ফেরত দিব। তা আমি যখন ফেরত দিব, কখন ফেরত দিব? আমি ক্রয় করেছিলাম তাই আমি ফেরত দেব, ক্রয় ফেরত। আর আমার কাছে ফেরত আসবে কখন? আমি বিক্রয় করেছিলাম, আমার কাছে ফেরত আসবে। এখন ফেরত কেন তৈরি হয়, ফেরত কেন আসে, এ সম্পর্কে কিন্তু আসলে আমরা কম বেশি সবাই বুঝি। একটা পণ্য আমি কিনে নিয়ে গেলাম বাড়িতে, দেখা গেল যে দুটো শার্ট কিনে নিয়ে গেছি বা দুটো গেঞ্জি কিনে নিয়ে গেলাম। শার্ট বা গেঞ্জি হয়তো দেখা গেল যে এক জায়গায় কাটা রয়েছে, ছেঁড়া রয়েছে। তখন কি করি আমরা কিন্তু দোকানদারকে এসে বলি যে ভাই এই পণ্যটা তো আসলে সমস্যা, পণ্যটা একটু ফিরায় নেন। এখন দোকানদার কি করে? দোকানদার ফিরিয়ে নিতে পারে, আবার কিন্তু নাও নিতে পারে। এটা নির্ভর করবে সম্পূর্ণ দোকানদারের উপর। তবে এখানে একটা কথা আছে, সে কথাটা হলো কি, আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে পণ্য যদি নগদে ক্রয় বিক্রয় হয় তাহলে ফেরত শব্দটা অ্যালাউ হয় না। পণ্য নগদে ক্রয় বিক্রয় হলে কোনো ফেরত হয় না, কিন্তু পণ্য যদি বাকিতে ক্রয় বিক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে ফেরতের ব্যাপারটা বিবেচনা করা হয়। এই জন্য পণ্য ক্রয় বিক্রয় যদি শুধু ক্রয় থাকে, ধরে নিতে হয় অনেক সময় বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। বিক্রয়ের বেলাও অনেক সময় যদি বাকিতে পণ্য বিক্রি করা হয় সেক্ষেত্রেও ফেরতের প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, আমার প্রশ্নটা হলো এখন আন্তঃফেরত এবং বহিঃফেরত দুটো।
আন্তঃফেরত মানে কি? নিজের কাছে ফেরত আসছে। নিজের কাছে কখন ফেরত আসবে? নিজের কাছে ফেরত আসবে আমি পণ্য বিক্রি করেছিলাম, এই কারণে আমার কাছে ফেরত আসবে, তাহলে এটাকে আমি বিক্রয় ফেরতও বলতে পারি। তাহলে বিক্রয় ফেরত যদি হয়, একটা জিনিস খেয়াল করতে হবে যে বিক্রয় ফেরত যদি হয়, বিক্রি করেছিলাম যখন, তখন তো আমার আয় হয়েছিল অনেক বেশি, এখন বিক্রয় করা মাল ফেরত দিয়ে গেল, তাহলে আয়ের পরিমাণ আমার কমে গেল না বাড়লো? নিঃসন্দেহে কমে গেল। আমি যে পরিমাণ আয় ধরে রেখেছিলাম সেই আয়টা কিন্তু আমার এখন আর থাকলো না, বিক্রয় করা মাল আমাকে ফেরত দিয়ে দিল, তাহলে কি হলো? আমার মালের পরিমাণ অপরিবর্তিত হয়ে গেল, তাহলে আমি বিক্রয় আর দেখাতে পারলাম না যে বিক্রয় আমার আর হয়নি, এটাকে বলা হয় বিক্রয় ফেরত। তাই ধরে নেওয়া হয় যে বিক্রয় করা মাল যদি ফেরত আসে, বিক্রয়ের পরিমাণ যায় কমে, এজন্য বিক্রয় হিসাব তো ডেবিট করা যায় না, সেক্ষেত্রে বিক্রয় ফেরত হিসাব ডেবিট করা হয়। বিক্রয় ফেরত হিসাব ডেবিট। এর আগে আমি বললাম বাকিতে ক্রয় বিক্রয় হইলেই কেবল ফেরতের প্রশ্ন ওঠে, কিন্তু নগদে ক্রয় বিক্রয় হইলে কিন্তু ফেরতের প্রশ্ন আসে না। এই কারণে যেহেতু বিক্রয় করা মাল ফেরত আসলো, তাই আমাকে ধরে নিতে হবে যে এখানে আমার দেনাদারের পরিমাণও কমে যাবে। বাকিতে যখন আমি বিক্রয় করেছিলাম তখন আমার দেনাদার বেড়েছিল, এখন বাকিতে বিক্রয় করা মাল ফেরত দিয়ে গেল, তাহলে দেনাদারের পরিমাণ নিঃসন্দেহে আমার কি হবে? কমে যাবে। সুতরাং সম্পদ কমে যদি যায়, আমরা সম্পদের ক্ষেত্রে দেখেছি সম্পদ আর ব্যয়ের ক্ষেত্রে কি? সম্পদ আর ব্যয়ের ক্ষেত্রে প্লাস হলে ডেবিট আর মাইনাস হলে কি হচ্ছে? ক্রেডিট। তা প্লাস হলে যদি ডেবিট হয়, তাহলে সম্পদ বিক্রয় করা মাল ফেরত আসলো, আয় কমে গেল, সেক্ষেত্রে আয় কমার কারণে আমি ডেবিট করলাম। আর এখানে দেনাদার হিসাব ক্রেডিট হবে, কেননা সম্পদ আমার কমে যাচ্ছে, তাহলে সম্পদ কমলে হবে ক্রেডিট। অর্থাৎ আমি এখানে লিখব বিবিধ দেনাদার হিসাব, দেনাদার হিসাব, অথবা আমি কিন্তু এখানে প্রাপ্য হিসাব আবার দিতে পারি, অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা গেল আমার বিক্রয় ফেরতের কারণে। আমি ব্যাখ্যাটা কি লিখব? বিক্রয় করলে আয় হয়েছিল, যেহেতু বিক্রয় করা মাল ফেরত দেওয়া হলো, তাহলে আয়ের পরিমাণ কি হলো? কমে গেল। তাহলে এখানে আমি লিখব আয়, আয় হ্রাস। আর বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট হলো কেন? বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট হলো কারণ আমি তো মাল ফেরত দিয়ে দিলাম, আমার নামে যে টাকা লিখে রাখছিল দোকানদার, দোকানদার এখন সেটা কি করলো? কেটে দিল, তাই সম্পদ গেল কমে। এই জন্য এখানে আমার হবে সম্পদ হিসাব, সম্পদ কি হচ্ছে? সম্পদও হ্রাস পেয়ে গেল। এটা গেল আমার কি? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত তার মানে তোমরা যেটা আন্তঃফেরত বলে বোঝো, অর্থাৎ এটাকে আমি বলতে পারি আন্তঃফেরত। তদ্রূপ আমার এখানে আর একটা ফেরতও আছে, সেটা হলো বই ফেরত। বই ফেরত বলতে গেলে আমি নিজে এবার ফেরত দিচ্ছি বাইরে, আমি নিজে কখন ফেরত দেবো? ঠিক একই কারণে, আমি কিছু মাল কিনেছি, মালটা আমার পছন্দ হয়নি, বা যে অনুযায়ী আমি অর্ডার দিয়েছিলাম সেই অর্ডার অনুযায়ী হয়নি, অর্থাৎ ফরমাশভুক্ত না হওয়ার কারণে অথবা ত্রুটিযুক্ত কারণেই কিন্তু পণ্য ফেরত দেওয়া হয়। তো ফরমাশভুক্ত বলতে গেলে কি? আমার যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড অনুযায়ী পণ্যটা পাঠায়নি, আবার পণ্য নিয়ে এসেছি, নিয়ে আসার পর দেখা যাচ্ছে পণ্যের ত্রুটি রয়েছে, ছেঁড়া কাটা নষ্ট ইত্যাদি। তো এইসব কারণে আমি এবার পণ্য ফেরত দিচ্ছি, এই জন্য এটাকে বলা হয় বই ফেরত। বই ফেরত। তো বই ফেরত মানে ক্রয় ফেরত। আমি ক্রয় করেছিলাম, ফেরত দিলাম। কাকে ফেরত দিলাম? আমি যখন বাকিতে ক্রয় করেছিলাম, তার আগে আমি আবার বলি যে বাকিতে ক্রয় বিক্রয়ের কারণেই কিন্তু পণ্য ফেরত আসছে, তা নাহলে পণ্য ফেরত আসতো না। তাহলে নিঃসন্দেহে বাকিতে যখন পণ্য ক্রয় করছি তখন আমার দায় বেড়েছিল, তাহলে এখন আমার দায় কমবে না বাড়বে? আমি তো পণ্য ফেরত দিয়ে দিলাম, যে পরিমাণ দায় আমার বেড়েছিল নিঃসন্দেহে সেই পরিমাণ দায় আমার কি হলো? কমে গেল না? তাহলে দায় তো অবশ্যই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, কিন্তু দায় এখন কমে গেল, তাহলে কি হবে? দায় হিসাব হবে ডেবিট। তা সে দায় কোন দায়? পাওনাদার অথবা প্রদেয় হিসাব ডেবিট হবে। আমি এখানে লিখতে পারি প্রদেয় হিসাব অবলিক পাওনাদার হিসাব ডেবিট, এবং বই ফেরত বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট দিতে পারি। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে এর ব্যাখ্যাটা কি হবে?
প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব, আমার দায় কমে গেল, আমি পণ্য তো ফেরত দিয়ে দিলাম, আমার যে পরিমাণ দায় ছিল, যে পরিমাণ আমি দিনা করেছিলাম, সে দিনা থেকে মুক্ত হয়ে আসলাম। তাহলে কি হলো আমার এখানে, আমার হলো দায় কমে গেল, দায় কমে গেল। এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, যখন ক্রয় করেছিলাম তখন আমার ব্যয় বেড়েছিল, এখন আমার সেই ক্রয় করা মাল ফেরত দিয়ে দিলাম, তা যে পরিমাণ আমার ব্যয় বেড়েছিল সেই পরিমাণ ব্যয় আবার কমে গেল। তাহলে আমি এখানে কী করব, ব্যয় হ্রাস করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি প্রায় 4-5টা আইটেমের সূত্রের যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে দিলাম। আসলে অনেক বড় চ্যাপ্টার, জাবেদা তোমাদেরকে অবশ্যই অনেক সুন্দর করে শিখতে হবে, একদিনই শিখাইলেও সব মনে রাখতে পারবে না। আমি আর একটা লেনদেন তোমাদেরকে শিখাবো, শিখায় আমি শেষ করবো আজকের ক্লাস। তো তোমাদের অঙ্গ নম্বর, তোমাদের জাবেদা বইয়ের 63 পৃষ্ঠা অঙ্গ নম্বরে দেওয়া আছে, সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা রুলস দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে একটু বোঝাবো। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, এবার সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে নিয়মটা আছে এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। যে সম্পদ বলতে গেলে কি, সম্পদ ক্রয় বিক্রয় মানে সম্পদ বলতে গেলে তো আমরা অনেক কিছুই বুঝি, তাই না? আসলে অনেক সব সম্পদই কি ক্রয় বিক্রয় হয়? কিন্তু না, সব সম্পদ ক্রয় বিক্রয় হয় না। স্থায়ী সম্পদগুলো ক্রয় বিক্রয় হয়। যেমন স্থায়ী সম্পদ কোনগুলো? আমরা জানি স্থায়ী সম্পদ বলতে গেলে আসবাবপত্র হতে পারে স্থায়ী সম্পদ, বাড়িঘর দর স্থায়ী সম্পদ হতে পারে, প্রতিষ্ঠানের দিয়ে একটা কম্পিউটার থাকতে পারে, নষ্ট হয়ে গেলে বিক্রয় করে দিতে হতে পারে, এগুলোকে সম্পদ বলা হয় এবং স্থায়ী সম্পদ বলা হয়। তো স্থায়ী সম্পদ ক্রয়ও হয় আবার বিক্রয়ও হয়। যদি প্রতিষ্ঠান প্রয়োজন মনে না করে তাহলে বিক্রি করে দেবে, আর যদি প্রতিষ্ঠানের দরকার লাগে তাহলে কি করবে, সে আবার কিন্তু স্থায়ী সম্পদ ক্রয় করবে। তো যাই হোক, এই সম্পদ ক্রয় বিক্রয়ের জাবেদাটা আমি বুঝাবো। সেটা হলো, আমি সর্বপ্রথম তোমাদেরকে বলি, আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করছি। তোমাদেরকে খেয়াল করতে হবে এখানে যে আসবাবপত্র সম্পদ, নিঃসন্দেহ সম্পদ, স্থায়ী সম্পদ। তাও তা আসবাবপত্র যদি ক্রয় করি তাহলে আসবাবপত্র বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এর আগে আমি 2টো চেয়ার কিনেছিলাম, এখন আমি 5টা টেবিল কিনলাম, তাহলে আর নিঃসন্দেহে ফার্নিচারের পরিমাণ বেড়ে গেল, তাহলে আসবাবপত্র বাড়লো। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার, এর আগে তো আপনি দেখালেন ক্রয় হিসাব ডেবিট হলো, এখন আবার আসবাবপত্র ডেবিট করছেন কেন? তো সেখানেও তো ক্রয় ছিল, এখানে আছে শুধু আসবাবপত্র, তাহলে ক্রয় হিসাব ডেবিট না হয়ে কেন আসবাবপত্র ডেবিট হলো? এটা কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো আমার কাছে, সে আলোকে আমি তোমাদের অলরেডি বলে দিচ্ছি। আসলে এর আগে ছিল পণ্য বা মাল ক্রয় বা বিক্রয়, পণ্য বা মাল ক্রয় বা বিক্রয়। পণ্যের নামে কোনো হিসাব হয় না, যার কারণে ক্রয় বা বিক্রয়ের নামে আমরা হিসাব দেখিয়েছিলাম। কিন্তু আমার এখানে সম্পদের নাম উল্লেখ করা রয়েছে। সম্পদটা কি? সম্পদ হলো আসবাবপত্র। সুতরাং এখানে ক্রয় বা বিক্রয়ের নামে আমি কোনো হিসাব করব না। যখন সম্পদ ক্রয় বিক্রয় হবে তখন সম্পদের নামেই আমি হিসাব করব। সো সম্পদ বাড়লো না কমলো এটা আমি দেখব। তাহলে আমি যদি আসবাবপত্র কিনি তাহলে আসবাবপত্র কি বাড়বে না কমবে? আমার আসবাবপত্র কিছু ছিল, আবার কিছু কিনেছি, তাই আমার আসবাবপত্র বেড়ে গেল। তাই আমি এখানে কি করব, আসবাবপত্র হিসাব এখানে ডেবিট করলাম। এবার আমার প্রশ্ন হলো যে আসবাবপত্র কিনছি কিভাবে, নগদে না বাকিতে? তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে স্থায়ী সম্পদ বাকিতে হয় না, স্থায়ী সম্পদ অধিকাংশ ক্ষেত্রে হয় নগদে না চেকে বিক্রয় করা হয়। তা যাই হোক, আমি যদি নগদে ক্রয় করি
তাহলে আমার এখানে নগদ অর্থ আমার প্রতিষ্ঠান থেকে কমে যাবে। সো এখানে নগদান হিসাব হবে ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। যদি কিনা আমি চেকে ক্রয় করি তাহলে আমার এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হতে পারে। এই দুটো আমি ক্রেডিট করলাম। যদি নগদে ক্রয় করি তাহলে নগদ হিসাব ক্রেডিট হবে, আর যদি চেকে ক্রয় করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কারণ চেকে ক্রয় করলে তো আমার ব্যাংকের টাকা, ব্যাংকের থেকেই টাকা যাবে, তাহলে ব্যাংকে আমার যে পরিমাণ জমা আছে নিঃসন্দেহে এই যে চেকটা আমি যখন দেব এই পরিমাণ টাকা আমার কমে যাবে। তাহলে নগদ অর্থ যদি আমি দিয়ে দিই নগদ অর্থ কমে যাবে, আবার চেক যদি দিয়ে দিই তা ব্যাংকের অর্থ কমে গেল। তাহলে এইগুলোকে কি বলা হয় সেটাও আমাদের খেয়াল করতে হবে। এখন এর ব্যাখ্যাটা, আসবাবপত্র হিসাব ডেবিট হলো কেন? আসবাবপত্র হিসাব ডেবিট হলো আমার প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধি পেল, তা আসবাবপত্র হলো সম্পদ, তাই আমি এখানে লিখব সম্পদ বৃদ্ধি। নগদ হিসাব বা ব্যাংক হিসাব এরাও সম্পদ। এখন সম্পদ বৃদ্ধি পেল, এই কারণে এই সম্পদটা ডেবিট হলো। এখানে সম্পদ কমে যাচ্ছে, এই জন্য এই সম্পদ হবে, এই জন্য এই সম্পদটা হলো ক্রেডিট। এখন তোমরা এর আগে প্রথমে শুনেছো যে জাবেদা করতে গেলে দুইটা হিসাব, কিন্তু একটা হিসাব আর একটা হিসাব থেকে আলাদা হতে হবে। একটি হিসাব হবে ডেবিট আর একটা হিসাব হবে ক্রেডিট। আমি কিন্তু আলাদাই দিয়েছি, দুটোই সম্পদ বলে তোমরা জন্য আবার এটা ভেবো না যে স্যার একরকম বলে দিল আবার এখন লিখলো আর এক রকম, তা কিন্তু না। সম্পদ আমার দুইটাই হয়েছে ঠিক, কিন্তু সম্পদ কিন্তু আসবাবপত্র ডেবিট, আমি কিন্তু আসবাবপত্র ক্রেডিট করি নাই। আমার এখানে ক্রেডিট হয়েছে নগদান হিসাব। যদি নগদে অর্থ দিই নগদে হবে, নগদান হিসাব ক্রেডিট হবে, আর যদি চেকে অর্থ দিই তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে দুইটা হিসাব কিন্তু আমার একটি থেকে আরেকটি আলাদাই হয়েছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, সুতরাং এটা সঠিক। তাহলে দুইটা হিসাবই কিন্তু আমার সম্পদ দ্বারা প্রভাবিত হতে পারে। তাহলে এইটাও তোমরা খেয়াল করো যে লেনদেনের দুইটা হিসাবই সম্পদ দ্বারা প্রভাবিত হতে পারে, তবে শর্ত হলো একটি হিসাব বৃদ্ধি পাবে এবং আরেকটি হিসাব কমে যাবে, যেটা এখানে দেখানো হয়েছে। একবার সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর একবার সম্পদ কি হচ্ছে, কমে যাচ্ছে। এটা গেল সম্পদ ক্রয়ের ক্ষেত্রে। যদি আমি সম্পদ ক্রয় করি, সম্পদ ক্রয়ের ক্ষেত্রে যদি এই নিয়মটা হয় তাহলে সম্পদ বিক্রয়ের ক্ষেত্রে কি হবে? আসলে সম্পদ বিক্রয়ের ক্ষেত্রেও একই নিয়ম হবে, একটু উল্টিয়ে যাবে। সম্পদ যদি বিক্রয় হয় তাহলে কি হবে, সম্পদ কমে যাবে। আসবাবপত্র যদি আমি বিক্রয় করি, যদি আসবাবপত্র বিক্রি করি তাহলে আসবাবপত্র যাবে কমে, তাই আসবাবপত্র হিসাব হবে, তখন হবে ক্রেডিট। এবার আসবাবপত্র আমি বিক্রি করছি কিসে, নগদে না চেকে? যদি নগদে বিক্রি করি তাহলে নগদ অর্থ প্রতিষ্ঠানে বাড়বে, তাহলে সেক্ষেত্রে আমার নগদান হিসাব হবে ডেবিট। যদি চেকে বিক্রি করি তাহলে সে চেক তো আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি জমা দিব, তাহলে আমার ব্যাংকে টাকা বাড়বে, সুতরাং সেক্ষেত্রে ব্যাংক হিসাব হবে ডেবিট। অর্থাৎ যদি বিক্রি করি তাহলে এই ক্রয়ের জাবেদাটা ঠিক বিপরীত জাবেদা হবে। এরা দুজন হয়ে যাবে ডেবিট, দুজন তো হবে না, একজনই হবে। আমি অপশন রেখেছি এখানে, তাহলে এখান থেকে একটা হিসাব হবে ডেবিট এবং আসবাবপত্র হিসাব হবে ক্রেডিট। ব্যাখ্যাটাও ঠিক তাই হবে। এই আসবাবপত্র ডেবিট হয়েছে, আসবাবপত্র এখানে ক্রয় করা হচ্ছিল তাই ডেবিট হয়েছে, কিন্তু যদি ক্রেডিট হয় তাহলে নিঃসন্দেহে তখন আমি লিখবো আসবাবপত্র সম্পদ কমে গেছে, যেটা আমি দেখাই দিই তোমাদের, দেখালে আরেকটু পরিষ্কার হবা। হ্যাঁ, তাহলে কি সম্পদ বিক্রয়, সম্পদ বিক্রয়ের ক্ষেত্রে আমি আসবাবপত্র বিক্রি করলাম, তাহলে কিসে বিক্রি করছি, নগদে ধরে নিই। নগদান হিসাব ডেবিট। আমি নগদে না বিক্রি করি, আবার চেকেও বিক্রি করতে পারি, এই জন্য আমি অপশন রাখলাম ব্যাংক হিসাব ডেবিট, অবলিক দিই। নগদেও বিক্রি করতে পারি, আবার চেকেও বিক্রি করতে পারি। নগদে বিক্রি করলে আমার নগদ অর্থ বাড়বে, চেকে বিক্রি করলে আমার ব্যাংকে টাকা বাড়বে, এই জন্য আমি দুটোকে অপশন হিসেবে রাখলাম। তাই নগদ টাকা, নগদ হলো সম্পদ, তাহলে এখানে আমি লিখবো বার সম্পদ বৃদ্ধি। ব্যাংক হিসাবও সম্পদ, সুতরাং এটাও হবে আমার
সম্পদ বৃদ্ধি, দুটোই একই। এবার আমার আর একটা ক্রেডিট কিন্তু আসে নাই। আমি যে আসবাবপত্র বিক্রি করছি, আসবাবপত্র যদি বিক্রি করি তাহলে আসবাবপত্র কমবে না বাড়বে? নিঃসন্দেহে কমবে। আমার আসবাবপত্র ছিল 10টা, আমার টেবিল ছিল 10টা বা 10টা কম্পিউটার ছিল, কমে গেল। তো সম্পদ যদি কমে যায় সেই সম্পদের নাম হবে ক্রেডিট। তাহলে আমি এখানে কি করব, আসবাবপত্র হিসাব করব, আসবাবপত্র হিসাব করলাম ক্রেডিট। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হবে সম্পদ হ্রাস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সম্পদ পর্যন্ত তোমাদের আজকে দেখালাম, সেটা হলো তোমাদের জাবেদা অধ্যায়ের অঙ্গ পর্যন্ত 5টা রুলসের অনেকগুলো ব্যাখ্যাই তোমাদেরকে দেখালাম। তো আশা করি তোমরা উপকৃত হয়েছ। আমি আগামী ক্লাসে তোমাদের পরবর্তী রুলসের সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, তো এই চ্যাপ্টারটা একদিনে আমি শেষ করতে পারবো, কিন্তু আসলে তোমাদেরকে ধরে রাখার জন্য একটু তোমাদের সময় দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার আগামী ক্লাস তোমাদেরকে আমি মনে করি আরও সুন্দর করে তোমাদের বাদবাকি রুলসগুলো তোমাদেরকে দেখাতে পারবো। সেই পর্যন্ত সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার লাইভ ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।